Hello, friends. Welcome back to our MCQ session based on upcoming West Bengal SSC exam, which is supposed to be happen in September. আজকে আমরা ভেক্টর অ্যালজেব্রার বিভিন্ন প্রবলেম নিয়ে আমরা আলোচনা করব। অ্যাকচুয়ালি আমরা টোটাল 90খানা এমসিকিউ নিয়ে এসেছি এই সেশনটাতে। তো যেখানে এই এবং আমাদের ধারণা যে এই 90খানা এমসিকিউ এ যদি তোমরা করো, সেটা ম্যাথামেটিক্স এবং ফিজিক্স বোথ সাবজেক্টের ক্যান্ডিডেটের জন্য খুবই হেল্পফুল হবে। কারণ এই 90খানা এমসিকিউ এ বিভিন্ন ধরনের ভেক্টর অ্যালজেব্রার অঙ্ক কভার করা আছে, এবং যেটা করলে আশা করি আহ, ওই ধরনের অঙ্কের বা ওর বাইরে আর কোনো হয়তো টাইপ কাস্টিং অঙ্ক তোমাদের পরীক্ষায় আসা কথা নয়। আই মিন, যেটা বলতে চাইছি যে আমরা একটা বৃহত্তর একটা আম, বিভিন্ন টপিক মানে বিভিন্ন ধরনের অঙ্ক আমরা কভার করেছি। আশা করি সেগুলো যদি তোমরা পুরোটা সলভ করো বা একবার দেখে যাও, আমাদের সলিউশন ম্যানুয়ালটা যদি দেখে যাও, দ্যাট উড রিয়েলি রিয়েলি হেল্প ইউ ইন এ গ্রেট সেন্স। তো হয়তো বা আমরা 90খানা কোশ্চেন আজকে আমরা হয়তো করতে পারবো না। তো আমরা যেটা করছি, আমরা হচ্ছে এই 90খানা এমসিকিউ এর মধ্যে থেকে টোটাল 10টা 11টা কোশ্চেন আমরা পিক করেছি, যেগুলো আম, এই এই পার্টিকুলার ভিডিওটার জন্য, যেখানে আমরা এক্স্যাক্টলি ডিসকাস করব সেই কনসেপ্টটা অ্যাকচুয়ালি। এবং আই হোপ যে এই কনসেপ্ট, এই ভিডিওটা তোমরা যদি দেখো, এই 10টা 11খানা প্রশ্নের যে আমরা আজকে যেটা ডিসকাস করতে যাচ্ছি, সেই কনসেপ্টটা তোমরা যদি বিল্ড করো অ্যাকচুয়ালি, তাহলে বাকি যে রেস্ট অফ দ্য যে আরো 70-80খানা কোশ্চেন আছে আর কি আমাদের এই আম, এই আউট অফ দিস 90 এমসিকিউস, দোজ উইল বি ভেরি ইজি টু সলভ। তো আমরা যেটা করব, 90খানা কোশ্চেনের একটা লং ভিডিও বানানো তো খুবই চ্যালেঞ্জিং। আমরা চেষ্টা করেছিলাম ওয়েল, কিন্তু সেই এক্সাইটমেন্ট বা সেই এনথুটা অ্যাকচুয়ালি টিল 90খানা কোশ্চেন অব্দি রাখা খুবই মুশকিল। তো যে জন্য আমরা পরে ভাবলাম যে আমরা যদি 90খানা কোশ্চেনের মধ্যে যে 10টা 12টা টাইপ কাস্টিং অঙ্ক যদি আমরা ডিসকাস করি, এবং যে অঙ্কগুলো অ্যাকচুয়ালি হেল্প করবে বাকি রেস্ট অফ দ্য 80 কোশ্চেন্স বুঝতে বা অঙ্ক করতে আর কি, সেক্ষেত্রে আমরা হচ্ছে এই যে 90খানা কোশ্চেনের ফুল সলিউশন ম্যানুয়ালটা আমরা ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। কিন্তু তার আগে আমি বলবো যে আমরা যে এই যে আজকে 10টা বা 11টা কোশ্চেন এই ভিডিওটা ডিসকাস করতে যাচ্ছি আর কি, সেটা খুব ভালো করে দেখবে, তারপর সেই সলিউশন ম্যানুয়ালটা নিয়ে বসবে অ্যাকচুয়ালি বাকি রেস্ট অফ দা আদার্স 80 কোশ্চেন সলভ করার জন্য। ওকে। তো চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন থেকে। প্রথম প্রশ্নটা হচ্ছে, বেসিক্যালি আমরা অ্যাকচুয়ালি এখানে কোপ্লেনারিটি এবং কোলিনিয়ারিটি টেস্ট করব। তো আচ্ছা, প্রথম প্রশ্নে যাওয়ার আগে আমি অ্যাকচুয়ালি বলে নেই যে কোপ্লেনারিটি বা কোলিনিয়ারিটি কি জিনিস। ধরো দুটো ভেক্টর বা দুই বা ততোধিক ভেক্টর, ঠিক আছে। সো দুটো ভেক্টরকে দিয়ে তুমি সবসময় একটা সমতল আঁকতে পারো, রাইট? ধরো এটা একটা ভেক্টর, এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, রাইট? এই দুটো ভেক্টর যে কোনো আরবিটারি প্লেনেই থাক না কেন, দুটো ভেক্টরকে দিয়ে তুমি সবসময় একটা সমতল আঁকতে পারো, রাইট? সো এই দুটো ভেক্টর অলওয়েজ কোনো একটা সমতলে থাকে, রাইট? সো যখন দুটো ভেক্টর একটা সমতলে থাকে, তখন আমরা বলি কোপ্লেনার ভেক্টর, রাইট? বা দুইয়ের বেশি যে তিনটা ভেক্টর হতে পারে, একই সমতলে থাকতে পারে, বা চারটা হতে পারে, একাধিক ভেক্টর যদি একই সমতলে থাকে, তখন সেই ভেক্টরগুলোকে আমরা বলি কোপ্লেনার বা একতলীয় ভেক্টর বা একই তলের উপর আছে। আবার কোপ্লেনার ভেক্টর যদি সমান্তরাল হয়, কোপ্লেনার ভেক্টর যদি সমান্তরাল হয়, তাহলে তখন আমরা বলি যে সেই ভেক্টরগুলোকে আমরা বলি কোলিনিয়ার ভেক্টর, ঠিক আছে? যখন কোপ্লেনার ভেক্টর সমান্তরাল হয়, তখন সেটাকে আমরা বলি কোলিনিয়ার ভেক্টর, ঠিক আছে? তাহলে তোমাদেরকে যদি প্রশ্নে আসে যে কোলিনিয়ার ভেক্টর কি জিনিস, তাহলে তোমাদেরকে দেখতে হবে যে প্রথমত কোলিনিয়ার হতে গেলে একই সমতলে থাকবে, ঠিক আছে? আচ্ছা, এবং সেই ভেক্টরগুলো সমান্তরাল কিনা। আর যদি দেখাতে বলে শুধু কোপ্লেনার কিনা, সেক্ষেত্রে তোমাকে সমান্তরাল না দেখালেও চলবে, কিন্তু দেখাতে হবে, অঙ্ক করে বা প্রুফ করে দেখাতে হবে যে সেই ভেক্টরগুলো একই সমতলের উপর আছে, অর্থাৎ একতলীয় ভেক্টর, ঠিক আছে? আচ্ছা, তো এই বিষয়ের বিভিন্ন অঙ্ক আমরা করব অ্যাকচুয়ালি আজকের এই সেশনটাতে, যেটা তোমাদের টোটাল এই যে আমরা 90খানা কোশ্চেন কথা একটু আগে বলছিলাম, সেই সবগুলো কোশ্চেনকেই কভার করবে আই গেস। ওকে, তো আসা যাক আমাদের প্রথম প্রবলেমটাতে। চিত্রটাকে আমি একটু মুছে দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা, প্রথম প্রবলেমটা বলেছে যে লেট R1 R2
and R3 represent any three position vector in a orthogonal coordinate system I cap and j cap. We want to prove if R1 and R3 are collinear or not. ঠিক আছে, কি বললাম, কোলিনিয়ার R1 R2 R3 কোলিনিয়ার কিনা সেটা প্রুভ করতে হবে। অর্থাৎ কোলিনিয়ার মানে দেখাতে হবে R1 R2 R3 একই সরলরেখা বরাবর অবস্থিত কিনা বা সমান্তরাল কিনা। ঠিক আছে, ধরো আমরা তিনটা বিন্দু আছে, ধরো এ বি, ধরো এরকম বিন্দু P1 P2 PQ। ঠিক আছে, যদি এটা একই সরলরেখার উপর থাকে তখন আমরা কি বলবো, এটা কোলিনিয়ার। ঠিক আছে, অথবা যদি এরকম হয় যে P1 বিন্দুটা এই দিকে, ধরো কোন একটা অরিজিন থেকে শুরু হয়েছে এখান থেকে, এটা ধরো P1 বিন্দু। ঠিক আছে, P2 বিন্দুটাও এর সঙ্গে সমান্তরাল ভাবে যাচ্ছে এরকম করে, P3 বিন্দুটা থেকে এরকম যাচ্ছে। ঠিক আছে, বা তুমি এরকম ভাবতে পারো যে ধরো এইটা আমাকে আমরা P1 বিন্দু বলি, P1 বিন্দু থেকে একটা ভেক্টর এরকম ভাবে যাচ্ছে, P2 বিন্দু থেকে একটা ভেক্টর এরকম ভাবে যাচ্ছে, P3 বিন্দু থেকে একটা ভেক্টর এরকম ভাবে যাচ্ছে। তো এই P1 P2 P3 থেকে তিনটা ভেক্টর তৈরি হয়েছে যেগুলো হচ্ছে সমান্তরাল। যদি সমান্তরাল আমরা দেখাতে পারি, বা আমরা যদি দেখাতে পারি যে P1 P2 P3 একই সরলরেখার উপর অবস্থিত, তখন আমরা বলবো এই P1 P2 P3 বিন্দুগুলো হচ্ছে কোলিনিয়ার, বা P1 P2 P3 বিন্দুগুলো যে তিনটি ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে সেই ভেক্টরগুলো কোলিনিয়ার। দেখো, তুমি প্রশ্ন করতেই পারো যে কোলিনিয়ার এখানে, এখানে বলা হচ্ছে যে P1 P2 P3 একই সরলরেখার উপর আছে, আবার এখানে দেখা গেলো না একই সরলরেখার উপর নয় কিন্তু সমান্তরাল, রাইট? কিন্তু দেখো যদি সমান্তরাল হয়, এই P1 and P2 এই দুটো ভেক্টর যদি সমান্তরাল হয়, তুমি বেসিক্যালি এই ভেক্টরটাকে একটা প্যারালাল ট্রান্সলেশন দেওয়া যায়, দিয়ে আমি এখানে এর উপরে বসিয়ে দিতে পারি। ধরো এটাকে আমি আলাদা একটা কালার দিলাম। ঠিক আছে, সিমিলারলি এই ভেক্টরটাকেও আমি একটা প্যারালাল ট্রান্সলেশন দিয়ে, ধরো এটা একটা কালার দিই, দিয়ে আমি এখানে বসিয়ে দিতে পারি। সো ইভেনচুয়ালি প্যারালাল মানেই হচ্ছে এক, আমি যে কোনো দুটো ভেক্টর যদি প্যারালাল থাকে তাহলে ওদের মধ্যে রিলেটিভ অ্যাঙ্গেলটা কি সবসময় জিরো, রাইট? যদি জিরো হয় এবং যদি আমি ম্যাগনিটিউড ভেক্টরের অপরিবর্তিত রাখি, ভেক্টরের যদি মান অপরিবর্তিত রাখি, তাহলে আমি সেই ভেক্টর দুটোকে যে কোথাও প্লেস করতে পারি। তাতে ভেক্টরের সেন্সের কোনো পরিবর্তন হচ্ছে না, ভেক্টরের মান বা ভেক্টর ডিরেকশনের কোনো পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ আমি বলতে যে ধরো তোমার কাছে এরকম একটা ভেক্টর আছে এ ভেক্টর, এবং ধরো আর একটা ভেক্টর আছে বি ভেক্টর। ঠিক আছে, এদের মধ্যবর্তী কোণ কত? জিরো। তার কারণ এরা কেউ কাউকে ইন্টারসেক্ট করেনি, তাই তো, এটা সমান্তরাল। এবার যদি সমান্তরাল হয়, এই বি ভেক্টরটাকে আমি এখানে না বসিয়ে তো আমি এখানেও বসাতে পারি, এখানেও বসাতে, তাও সেক্ষেত্রে এরা সমান্তরাল। আমি আবার এটার উপরেও বসাতে পারি, সেক্ষেত্রেও সমান্তরাল, রাইট? তো সমান্তরাল ভেক্টর হচ্ছে ওদের মধ্যবর্তী কোণ জিরো হয়, রাইট? এবং যে কারণেই যতক্ষণ পর্যন্ত আমি বি ভেক্টরটা এখানে রাখি বা এখানে রাখি, সব ক্ষেত্রে কি বি ভেক্টরের মান অর্থাৎ এই রেখাংশটার দৈর্ঘ্য এবং দিক অপরিবর্তিত আছে, রেখে আমি এই বি ভেক্টরটাকে যে কোথাও প্লেস করতে পারি। তাতে বি ভেক্টরের সেন্সের কোনো পরিবর্তন হচ্ছে না, ভেক্টরের প্রপার্টির কোনো পরিবর্তন হচ্ছে না, রাইট? তো সেক্ষেত্রে আমরা তখন এ এবং বি ভেক্টরকে বলবো কোলিনিয়ার ভেক্টর। তো সেই ধরনের আমাদের প্রথম অঙ্কটা, ইনফ্যাক্ট যে কোনো ধরনের কোলিনিয়ার অঙ্কই মানে হচ্ছে এই ধরনের। আচ্ছা, এবার আসা যাক তাহলে ডিসকাশনে। এবার কি বলেছে প্রথম অঙ্কে, R1 R2 R3 তিনটি হচ্ছে পজিশন ভেক্টর। তাহলে ধরো, এবং সেটা আই ক্যাপ এবং জে ক্যাপ একটা কোঅর্ডিনেট সিস্টেম। আই ক্যাপ এবং জে ক্যাপকে সাধারণত আমরা এক্স অক্ষ বরাবর ইউনিট ভেক্টরকে আমরা আই ক্যাপ বলি, অ্যান্ড ওয়াই অক্ষ বরাবর ইউনিট ভেক্টরকে আমরা জে ক্যাপ বলি। ঠিক আছে, এটা যদি বলতো যে না আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ বড় মানে একটা কোঅর্ডিনেশন, সেটাও হতে পারে, আমি জাস্ট মানে আহ, বোঝার সুবিধার্থে। আর যেহেতু আমরা টু ডাইমেনশনাল প্লেনে বোঝাচ্ছে, মানে খাতার পেজটা আমাদের টু ডাইমেনশনাল প্লেন, সেই জন্য আমি জাস্ট টু ডাইমেনশনাল একটা কোঅর্ডিনেট সিস্টেম হয়েছে, বাট দিস অ্যাপ্লিকেবল ফর এনি ডাইমেনশন, অর্থোগোনাল ডাইমেনশন। আচ্ছা, সো আই ক্যাপ অ্যান্ড জে ক্যাপ হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর ইউনিট ভেক্টর। এবং এই কোঅর্ডিনেট সিস্টেমে ও বিন্দুটা হচ্ছে অরিজিন, এখান থেকে হচ্ছে তিনটা পজিশন ভেক্টর আছে। ঠিক আছে, পজিশন ভেক্টর মানে কি, তিনটা পয়েন্টের কোঅর্ডিনেট। ঠিক আছে, বা অরিজিন থেকে তিনটা পয়েন্টের ডিরেকশন বলা আছে, এবং কত দূরে আছে সেটা বলা আছে, সেটাই তো পজিশন ভেক্টর মিন করে। অর্থাৎ ধরো R1 ভেক্টরটা আমি ধরতে পারি ধরো এ বিন্দুতে আছে, এ বিন্দুটা হচ্ছে
একটা R1 ভেক্টর পজিশন ভেক্টর মিন করছে, অর্থাৎ এ বিন্দুর পজিশন এই কোঅর্ডিনেট রেসপেক্টের সাপেক্ষে R1 ভেক্টর, রাইট? যখন আমি R1 ভেক্টর বলে দিচ্ছি, তার মানে এ বিন্দুটা হচ্ছে এক্স বা ওয়াই অ্যাক্সিসের সঙ্গে, অর্থাৎ আইকে এবং জে অ্যাক্সিসের সঙ্গে কত ডিগ্রি কোণ করেছে সেটাও বলে দেওয়া হচ্ছে। আবার এই কত দূরত্বে আছে, রেডিয়াল ডিস্টেন্সটা কত দূর সেটাও বলে দেওয়া আছে, যখন আমি কোনো একটা পয়েন্টের স্থানাঙ্ক ভেক্টরের আকারে প্রকাশ করি, তাই না? আচ্ছা, তাহলে R1 একটা হলো, সিমিলারলি R2 আর একটা, ধরো বি বিন্দুটা হলো, এবং সিমিলারলি ধরো R3 আর একটা হচ্ছে সি বিন্দুটা। এবার বলেছে তোমাদেরকে প্রুভ করতে হবে R1 R2 R3 কোলিনিয়ার কিনা। কোলিনিয়ার কিনা প্রুভ করতে গেলে আমাকে দেখাতে হবে এরা প্যারালাল ভেক্টর কিনা। ঠিক আছে, তো আমি কি করতে পারি? আচ্ছা, দিস ওয়ান অফ দ্য অ্যাপ্রোচ অ্যাকচুয়ালি, আমরা আরো বিভিন্ন অ্যাপ্রোচ দেখবো। তো আমরা এটা করতে পারি যে আমরা ধরতে পারি, ধরো এগুলো কোলিনিয়ার নয়, আমরা ধরে নিলাম আর কি, মানে সমান্তরাল নয় R1 R2 R3। ঠিক আছে, সেই সমান্তরাল নয় ধরে আমরা একটা একটা ছবি এঁকেছি। ছবি আমরা কি এঁকেছি, এ বি সি তিনটে আমরা বিন্দু নিয়েছি। ঠিক আছে, যে তিনটা বিন্দু একই সরলরেখার উপর কখনোই হতে পারে না, বা সমান্তরাল সরলরেখার উপর নয়, আমরা সেভাবে ছবিটা এঁকেছি। আচ্ছা, এবার এই তিনটে বিন্দু নিয়ে আমরা একটা ত্রিভুজ কমপ্লিট করেছি, এ বি সি, এই ত্রিভুজটা। ঠিক আছে, রাইট? আচ্ছা, এবার দেখো এই ত্রিভুজের, এবার যদি বলি যে তোমাকে এই ত্রিভুজের প্রত্যেকটা বাহুকে আমি আবার একটা ভেক্টর আকারে লিখতে পারি। ঠিক আছে, যদি তোমাকে বলি যে এই এ বি ভেক্টরটা কত, ত্রিভুজের এ বি বাহুটাকে যদি আমি একটা এ বি ভেক্টর বলি, সাপোজ ধরো এরকম এ বি একটা ভেক্টর বলি, অর্থাৎ যেখানে যে ভেক্টরটার ডিরেকশন হচ্ছে বি থেকে এ বিন্দু বরাবর, তো আমি তখন কি লিখবো, এ বি ভেক্টর যদি আমি লিখি, এ বি ভেক্টরটাকে আমাকে আমাকে লিখতে হয় এ, এই যে এ বিন্দু যেখানে আছে তার যে পজিশন ভেক্টর, তার যে পজিশন ভেক্টর, তার পজিশন ভেক্টর কত R1, রাইট? মাইনাস বি বিন্দু যে আছে তার যে পজিশন ভেক্টর, তার পজিশন ভেক্টর বি বিন্দুর পজিশন ভেক্টর। ওকে, তাহলে আমরা কি লিখবো, এ বি, যদি বি থেকে এ, এ বাহু, এ বিন্দু বরাবর যদি একটা ভেক্টর আমি কল্পনা করি, ঠিক আছে, তাহলে এ বি, সেই ভেক্টরটার নাম যদি আমি এ বি দেই, ঠিক আছে, এবং সেই ভেক্টরটা হচ্ছে এ বি সি ট্রায়াঙ্গেলের একটা বাহু, তাই তো? আচ্ছা, সেটা সমান সমান কি হবে, এ বিন্দুর কো ভেক্টর মাইনাস বি বিন্দুর ভেক্টর। ঠিক আছে, তাহলে সিমিলারলি দেখো আমি আর একটা ভেক্টর রাখতে পারি এরকম করে, ধরো বি থেকে সি বরাবর, রাইট? আমি ধরো এটার নাম দিলাম সি বি ভেক্টর। তাহলে আমি কি লিখতে পারি, সি বিন্দুর ভেক্টর মাইনাস বি বিন্দুর ভেক্টর, অর্থাৎ R3 মাইনাস R2, এরকম আমি লিখতে পারি, রাইট? এইবার দেখো, তোমরা জানো দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট, দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট যদি জিরো হয়, তাহলে সেই দুটো ভেক্টর সমান্তরাল হয়, রাইট? কারণ কি, ক্রস প্রোডাক্ট, ধরো তুমি, তোমাকে বলা আছে পি এন্ড কিউ দুটো ভেক্টর, পি ক্রস কিউ সমান সমান কি হয়, ওর মড অফ পি ক্রস কিউ, ওর মানটা শুধু, সরি, পি ক্রস কিউ বলছি ইন জেনারেল, কি হয়, পি এর মান ইন্টু কিউ এর মান ইন্টু হচ্ছে পি ক্রস কিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল, তার সাইন, ইন্টু হচ্ছে একটা ইউনিট ভেক্টর এন ক্যাপ, রাইট? পি ক্রস কিউ একটা কি ভেক্টর রাশি, এবং সেই ভেক্টরটা কোন দিকে বরাবর হয়, পি এবং কিউ যে প্লেনে আছে সেই প্লেনের লম্বভাবে হয়, রাইট? ধরো পি এবং, এটা যদি পি ভেক্টর, এটা যদি কিউ ভেক্টর হয়, পি এন্ড কিউ যে প্লেনে আছে সেই প্লেনের পারপেন্ডিকুলার ডিরেকশন হচ্ছে এন ক্যাপের ডিরেকশনটা। আচ্ছা, এবার দেখো পি এবং কিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল, এই থিটা যদি 90 ডিগ্রি হয়, সরি, বা 0 ডিগ্রি হয়, তাহলে কি হবে, পি এবং কিউ ভেক্টর দুটো কি সমান্তরাল ভেক্টর, তাই না? যদি এদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি বা 180 ডিগ্রি হয়, তাহলে কি পি এবং কিউ ভেক্টর দুটো কি আমি সমান্তরাল বলতে পারি, অবশ্যই, তাই, রাইট? তাহলে সেক্ষেত্রে পি এবং কিউ কি কোলিনিয়ার ভেক্টর হয়ে গেল, তাই না? ঠিক ঠিক সেই জিনিসটাই এই অঙ্কটাতে করা আছে। তাহলে দেখো আমি বি এ এই ভেক্টরটাকে, এ বি এই ভেক্টরটাকে নিলাম, আর এই ভেক্টরটাকে নিলাম সিবি। ঠিক আছে, এই দুটো ভেক্টর যদি আমি ক্রস প্রোডাক্ট করি, যদি দেখাতে পারি ক্রস প্রোডাক্টটা জিরো,
তাহলে আমি কি বলতে পারি, এই এই বি এ বি ভেক্টরটা আর এই সিবি ভেক্টরটা হচ্ছে কি সমান্তরাল ভেক্টর, রাইট? যদি সমান্তরাল হয় এ বি সি একই লাইন বরাবর থাকতে থাকতে হবে, তাই না? তাহলে সেক্ষেত্রে তুমি ইজিলি বলতে পারছো যে দুটো আহ, এই R1 R2 R3 যে তিনটে পজিশন ভেক্টর, সেই তিনটে পজিশন ভেক্টর দিয়ে যে এ বি সি বিন্দু তৈরি হয়েছে, ঠিক আছে, সেই এ বি সি বিন্দুগুলো হচ্ছে একই সরলরেখা বরাবর আছে বা সমরেখ বরাবর আছে বাংলায় বললে, ঠিক আছে, বা তারা প্যারাল লাইন, তারা হচ্ছে প্যারাল আকারে আছে, আহ, কি বলে, আছে। সেই ক্ষেত্রে R1 R2 R3 কে সমান্তরাল হতে হবে, তাই না? তাহলে R1 R2 R3 যদি সমান্তরাল হয় তখন তখন আমরা বলবো R1 R2 R3 হচ্ছে কোলিনিয়ার ভেক্টর, ঠিক আছে। আচ্ছা, সেটাই এখানে করা হয়েছে। দেখো আমি স্টেপ বাই স্টেপ যদি একটু এগিয়ে যাই, এখানে আমরা হচ্ছে দেখো এই আমি যেটা করলাম আর কি, এ বি এবং সিবি ভেক্টর বের করা হয়েছে, R1 - R2 করা হয়েছে। এবার দেখো, এবার একটা আমরা ক্রস প্রোডাক্ট করেছি এ বি ক্রস সিবি, এটা যদি আমরা জিরো দেখাতে পারি, ঠিক আছে, তাহলে আমরা বলবো কি এ বি প্যারালাল হচ্ছে সিবি, ঠিক আছে। যদি এ বি প্যারালাল সিবি হয়, তাহলে এ বি সি ট্রায়াঙ্গেলে ওই এ বি এবং বি, এ বি অ্যান্ড সি তিনটা পয়েন্টেই কি একই লাইনের উপর থাকতে হবে, সো দে হ্যাজ টু বি কোলিনিয়ার, সমরেখ, ঠিক আছে। আবার তোমার যদি এভাবে বুঝতে অসুবিধা হয় তুমি এরকম করে ভাবতে পারো, দেখো আহ আচ্ছা, এরকম করে ভাবতে পারো, দেখো এ বি প্যারালাল কি সিবি, এ বি ভেক্টর কি R1 - R2, আর সিবি ভেক্টর কি R3 - R2। তাহলে এখান থেকে বলা যায় দেখো, এখানে এখান থেকে বলা যায় দেখো, যদি ধরো তুমি এই সাইডেও R2 যোগ করে দাও, এই সাইডেও R2 যোগ করে দাও, তাহলে পড়ে থাকে কি R1 প্যারালাল R3। তাহলে R1 প্যারালাল R3। সিমিলারলি তুমি অপর দুটো ত্রিভুজটার অপর দুটো বাহু নিতে পারো। আমরা এই দুটো বাহু নিয়ে দেখলাম, এবার এটা বাহু না নিয়ে তুমি এই বাহুটা এবং এই বাহুটা নিতে পারো অ্যাজ এ ভেক্টর আকারে, নিয়ে আবার তুমি ক্রস প্রোডাক্ট করতে পারো, করে তুমি দেখাতে পারো এ বি এন এসিও সমান্তরাল। সেক্ষেত্রে তুমি দেখাতে পারো R2 ভেক্টর প্যারালাল R3। তাহলে এই দুটো কন্ডিশন মিলে কি R1 প্যারালাল R2 প্যারালাল R3 বেরিয়ে গেল। বোঝা গেল? আচ্ছা, এখানে দেখো আহ, একটা ইন্টারেস্টিং অবজারভেশন বলা আছে যেটা তোমাদের অঙ্ক করতে সুবিধা হতে পারে। দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট সবসময় একটা প্যারালোগ্রামের এরিয়া রিপ্রেজেন্ট করে, ঠিক আছে। অর্থাৎ ধরো তোমার কাছে এরকম দুটো ভেক্টর আছে, এই একটা এ ভেক্টর, লেটসে আহ আর একটা কালার দিয়ে রাখি, ধরো এটা হচ্ছে, ধরো এটাকে নাম দিলাম এ, এটা ধরো নাও নাম দিলাম বি ভেক্টর। এই দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট যদি আমি এ ক্রস বি বের করি, ঠিক আছে, সেটা মিন করে এ এবং বি ভেক্টর দিয়ে যে সামন্তিকটা আঁকা হয়েছে তার ক্ষেত্রফল। এ ক্রস বি এর, এ এবং বি এর ক্রস প্রোডাক্ট হচ্ছে এ এবং বি ভেক্টর দিয়ে যে সামন্তিক আঁকা হয়েছে তার ক্ষেত্রফল। অর্থাৎ দেখো, এ এবং বি দিয়ে একটা সামন্তিক খুব ইজিলি আঁকা আঁকা যায় না? দেখো তো, ধরো এই যে ভেক্টরটা, এই ভেক্টরটার একটা সমান্তরাল ভেক্টর আমি এখানে আঁকতে পারি যেখানে বি শেষ হয়েছে, রাইট? আবার দেখো, এই বি ভেক্টরটার একটা সমান্তরাল ভেক্টর আমি এখানে আঁকতে পারি যেখান থেকে এ শেষ হয়েছে। তাহলে এবার দেখো, এই যে পুরোটা কি একটা সামন্তরিক তৈরি করেছে, ঠিক আছে। যখন আমরা এ ক্রস বি করি, তখন হচ্ছে আমাদের এ ক্রস বি এর যে মানটা পাই আর কি, সেটা হচ্ছে এই সামন্তরিকটার ক্ষেত্রফল বোঝায়, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, এইবার দেখো সাপোজ ধরো তোমার এই সামন্তরিকের এইটা হচ্ছে একটা ডায়াগোনাল, ধরো এই ডায়াগোনালটা একটা ধরলাম, ঠিক আছে। এবার দেখো, এই যে তাহলে এই একটা ত্রিভুজ তৈরি হয়েছে, রাইট, আর এই আর একটা ত্রিভুজ তৈরি হয়েছে, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল কি যদি আমি করি, তাহলে কি হাফ অফ দ্য সামন্তরিকের ক্ষেত্রফল হয়, মানে প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রফল, রাইট? তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ অফ দা টোটাল সামন্তরিকের ক্ষেত্রফল। আবার এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে কি হাফ অফ দা টোটাল সামন্তরিকের ক্ষেত্রফল, রাইট? তাই তো? তাহলে এ ক্রস বি দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট মানে হচ্ছে একটা সামান্তরিকের ক্ষেত্রফল, এবং তার সামনে যদি আমরা হাফ ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে কি বোঝায়, ওই এ এবং বি ভেক্টর দুটি দিয়ে যদি কোনো একটা ত্রিভুজ আঁকি তার ক্ষেত্রফল বোঝায়। তো সেটাই হচ্ছে এখানে বলা হয়েছে, ঠিক আছে। তাহলে এবার দেখো, যদি এ বি এবং এসি যদি প্যারালাল হয়, সমান্তরাল লাইন হয়,
ধরো এখানে এই যে আমরা অঙ্কটা করছি, এ বি এবং বিসি আমরা ইভেনচুয়ালি কি প্যারালাল বুঝিয়েছি, দেখিয়েছি, রাইট? রাইট। এবার এ বি এবং বিসি এদের ক্রস প্রোডাক্ট যদি জিরো হয় তার মানে এরা হচ্ছে সমান্তরাল, রাইট? যদি সমান্তরাল হয় তাহলে এ বি এবং বিসি কোনোদিনও একটা ট্রায়াঙ্গেল তৈরি করতে পারে? কখনোই পারবে না। যদি ট্রায়াঙ্গেল করতে না পারে তাহলে এ বি এবং বিসি যেহেতু ট্রায়াঙ্গেল তৈরি করতে পারছে না, তাহলে আমরা যেটা ধরেছি এ বি এবং বিসি মিলে একটা ট্রায়াঙ্গেল তৈরি করেছে, তার ক্ষেত্রফল তাহলে কি জিরো হতে হবে, যেহেতু এ বি এন্ড বিসি প্যারালাল। তো সেটাই এটা এখানে একটা অবজারভেশন বলা আছে। ঠিক আছে। ধরো তোমাকে যদি কোনো একটা অঙ্ক দেওয়া হয় যেখানে তোমাকে দুটো ভেক্টর দিয়েছে, দিয়ে বলেছে এই ভেক্টর দিয়ে তৈরি এরিয়ার ক্ষেত্রফল, এক ভেক্টর দিয়ে তৈরি একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করো, তখন তুমি কি করবে? ধরো তোমাকে এ বি এন্ড এসি দুটো ভেক্টর ওই দেওয়া হয়েছে, তখন ওই দুটো ভেক্টর ক্রস প্রোডাক্ট করবে, তার সামনে একটা হাফ মাল্টিফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করবে। তাহলে কি হবে? এ বি এবং এসি দিয়ে যে ট্রায়াঙ্গেলটা তৈরি হয়েছে তার ক্ষেত্রফল বেরোবে। ঠিক আছে? ক্লিয়ার? ওকে, ভেরি গুড। আর ক্ষেত্রফল যদি জিরো হয় তাহলে কি এ বি আর এসি কি সমান্তরাল হবে, তাই তো? তাহলে কি এ বি আর এসি কোলিনিয়ার হবে। ওকে, ভেরি গুড। এবার আসা যাক নেক্সট প্রবলেমটাতে। নেক্সট প্রবলেমটা কি বলেছে? বলেছে এ এ বি সি ডি আর এনি পয়েন্টস, দেন দেন এ বি ডট সি ডি প্লাস বিসি ডট এডি প্লাস সি এ ডট বিডি ইকুয়াল টু কত? ঠিক আছে। অর্থাৎ এ বি সি ডি যে কোনো র্যান্ডম চারটা পয়েন্ট। ঠিক আছে, আমরা জানি না সেই চারটা পয়েন্ট নিয়ে একটা আহ, কি ধরনের চতুর্ভুজ তৈরি হয়েছে, উই ডোন্ট নো। ঠিক আছে, সেটা আয়তক্ষেত্র হতে পারে, বর্গক্ষেত্র হতে পারে, যে কোনো র্যান্ডম চতুর্ভুজ হতে পারে। কিন্তু বলেছে যে এ বি সি ডি দিয়ে যদি চারটা পয়েন্ট হয়, তাহলে এই যে এ বি যদি আমি একটা ভেক্টর বলি, এ এবং বি পয়েন্টের সংযোগকারী লাইনটাকে যদি আমি একটা ভেক্টর বলি যেটাকে নাম দিলাম ধরো এ বি, সিমিলারলি সি এবং ডি পয়েন্টের সংযোগকারী লাইনটাকে যদি আমি একটা ভেক্টর বলি নাম যদি সিডি, সিমিলারলি বিসি এডি অ্যান্ড সি এ ভেক্টর যদি আমি বের করি, তাহলে দেখো তাহলে এই রিলেশনটা উড বি ইকুয়াল টু জিরো, না উড বি ইকুয়াল টু সামথিং। কোন অপশনটা হবে সেটাই আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে। তাহলে দেখো আমরা কি করেছি এখানে। আমরা যেটা করেছি ধরো, এখানে আমরা যেটা করেছি ধরো এ বি সি ডি এই চারটা পয়েন্ট হচ্ছে তিনটে ভেক্টর, চারটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে। অর্থাৎ ধরো সাপোজ ধরো তোমার কাছে আহ, এরকম এ বি সি ডি এরকম চারটা পয়েন্ট আছে, যে কোনো র্যান্ডম পয়েন্ট, এটাকে এ ভেক্টর দিলাম, বি বিন্দুটা হচ্ছে বি ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে, সি বিন্দুটা সি ভেক্টর দিয়ে, ডি বিন্দুটা স্মল ডি ভেক্টর দিয়ে। ঠিক আছে। এবার বলেছে, এবার অঙ্কে কি বলেছে? অঙ্কে বলেছে তোমাকে বের করতে হবে এ বি ডট সিডি, বিসি ডট এডি, সি এ ডট বিডি ইকুয়াল টু কত সেটা বের করতে হবে। তাহলে হচ্ছে কি ধরো তোমাকে এবার বললো তুমি হচ্ছে কি এ বি, তাহলে তোমাকে প্রথমে এ বি একটা ভেক্টর, অর্থাৎ এ থেকে বি বিন্দু সংযোগকারী যে লাইনটা সেটাকে আমি যদি একটা ভেক্টর নাম দিই এরকম, সেটা এ বি ভেক্টর বললাম ধরো। আবার কি সি থেকে ডি বিন্দু বরাবর একটা ভেক্টর হতে পারে, সি ডি কোথায় আচ্ছা, ধরো এই লাইনটা, এটাকে একটা ভেক্টর নাম দিলাম, এটা তাহলে কি সিডি ভেক্টর। ঠিক আছে। তাহলে সেরকম করে দেখো আমরা এখানে এ বি সি ডি ওই সবগুলো কম্বিনেশন ভেক্টর কি কি হতে পারে চারটা পয়েন্ট দিয়ে সেই ভেক্টরগুলো বের করেছি। করে এবার কি আমাদেরকে ডট প্রোডাক্ট করতে বলছে, দেখো এটা কি এ বি ডট সিডি, বিসি ডট এডি, সি এ ডট বিডি। তো এবার আমরা ডট প্রোডাক্ট করছি। যখন ডট প্রোডাক্ট করছি এই ভেক্টরগুলো এখানে লিখে, তখন ইভেনচুয়ালি যখন আমরা এটাকে একটু সিম্পলিফাই করি, সো দ্য আনসার বিকামস অ্যাকচুয়ালি দিস অপশন, দ্য অপশন সি। ক্লিয়ার? দিস ইজ a very interesting problem actually. আহ, যে কোনো চারটা একটু ভেবে দেখবে, সেটা আমি আর বলছি না তোমাদেরকে। ধরো এটাকে যদি একটা স্পেশাল কেস আয়তক্ষেত্র হয় তাহলে কি হবে, বা স্পেশাল কেস বর্গক্ষেত্র হয় তাহলে কি হবে, তখন মানে বেসিক্যালি এই যে রিলেশনটা এটা অ্যাকচুয়ালি কি বোঝায় সেটা ভেবে দেখবে।
একটা আয়তক্ষেত্র ধরে বা একটা বর্গক্ষেত্র ধরে। ঠিক আছে, ওকে, চলো এবার আসা যাক নেক্সট প্রবলেম। নেক্সট প্রবলেমটা বলেছে যে পজিশন ভেক্টর a+2b - c, কমা 2a - b+c, কমা 3a - 7b 5c আর কোলিনিয়ার, কোপ্লেনার, মিউচুয়ালি পারপেন্ডিকুলার, নান অফ দিস। মানে বেসিক্যালি তোমাকে তিনটে পজিশন ভেক্টর দেওয়া আছে, ওই আমাদের প্রথম অঙ্কে যেরকম R1 R2 R3, সেই R1 R2 R3 ধরো এইটা একটা R1, এটা ধরো R2, এটা ধরো R3, সামথিং এরকম ভাবতে পারো, কাইন্ড অফ। এবার বলেছে এই তিনটে পজিশন ভেক্টর হচ্ছে কোলিনিয়ার, না কোপ্লেনার, না মিউচুয়ালি পারপেন্ডিকুলার, না নান অফ দিস, কোনটা হবে সেটা তোমাদেরকে প্রুভ করতে হবে। ঠিক আছে, আচ্ছা, এই ক্ষেত্রে আমরা আগে একভাবে করেছি কোলিনিয়ার প্রমাণ, ঠিক আছে, আমরা আর একটা জিনিস দেখাচ্ছি। ঠিক আছে, কোলিনিয়ার হলে কি কোপ্লেনারও হবে, তাই তো। আচ্ছা, এটা আর একটা মেথড, কিভাবে তিনটা ভেক্টর দেওয়া থাকলে সেগুলো কোপ্লেনার হবে কিনা সেটা চেক করা, বা কোলিনিয়ার হবে কিনা সেটা চেক করার একটা পদ্ধতি, এটা থার্ড আরেকটা পদ্ধতি। যদি তিনটা ভেক্টর দেওয়া থাকে, ঠিক আছে, ধরো এখানে R1, তাহলে সবসময় আমরা বের করব তিনটা ভেক্টর হচ্ছে স্কেলার ট্রিপল প্রোডাক্ট। কিভাবে বের করব, কি করব, স্কেলার ট্রিপল প্রোডাক্ট। স্কেলার ট্রিপল প্রোডাক্টটা কি, কোথায় গেল, আমরা বের করব হচ্ছে এরকম, ফার্স্ট R1 ডট R2 ক্রস R3, এরকম আমরা স্কেলার ট্রিপল প্রোডাক্ট বের করব। বা R2 ডট R3 ক্রস R1, বা R3 ডট R1 ক্রস R2। ঠিক আছে, এটাকে আবার এরকম ভাবেও লেখে, একটা বক্স ফাংশনের বক্সের মধ্যে, আহ, যদি দেখতে পারো R1 R2 R3 এরকম করে লেখা একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে। সো R1 ডট R2 ক্রস R3 অলসো রিপ্রেজেন্টস দিস ওয়ে। বিভিন্ন অঙ্কে হয়তো দেখবে তোমাকে এরকম করে দেওয়া আছে। ঠিক আছে, এই R1 ডট R2 ক্রস R3, এটাকে আবার কি আমরা ডিটারমিনেন্ট আকারে লিখতে পারি। ঠিক আছে, এটাকে আমরা লিখতে পারি ডিটারমিনেন্ট আকারে, কিভাবে, ধরো আমি এখানে লিখছি। ঠিক আছে, এবার ধরো R1 ভেক্টরে আই ক্যাপ, জে ক্যাপ অ্যান্ড কে ক্যাপ অ্যাক্সিস বরাবর তিনটা কম্পোনেন্ট হচ্ছে R1 X, R2 X, R1 Y, R1 Z। তাহলে এইটা R1 ডট R2 ক্রস R3 আমরা এরকম করে লিখতে পারি R1 X, R1 Y, R1 Z। সিমিলারলি যখন R2 ভেক্টরের জন্য লিখতে পারি আমরা R2 X, R2 Y, সরি, R2 Y, R2 Z। সিমিলারলি R3 ভেক্টরের জন্য লিখতে পারি এরকম করে R3 Z। তো R1 ডট R2 ক্রস R3 ইকুয়াল টু রিপ্রেজেন্ট করে এই ডিটারমিনেন্টটা, যেখানে ডিটারমিনেন্টে এক একটা করে রো হচ্ছে এক একটা করে ভেক্টর। ফার্স্ট রোটা হচ্ছে R1 ভেক্টর, সেকেন্ড রোটা হচ্ছে R2 ভেক্টর, থার্ড রোটা হচ্ছে R3 ভেক্টর। ঠিক আছে, হলো। এবার যদি তুমি দেখো এই ডিটারমিনেন্ট ইকুয়াল টু জিরো, অর্থাৎ এইটা, এই R1 ডট R2 যদি জিরো হয়, তাহলে বলবে যে এগুলো হচ্ছে R1 R2 R3 হচ্ছে কোপ্লেনার। যদি নট ইকুয়াল টু জিরো হয়, দেন নন কোপ্লেনার। ঠিক আছে, কেন, তার কারণ হচ্ছে R2 and R3 ক্রস প্রোডাক্ট করে যদি জানতে চাও কেন, তাহলে হচ্ছে R2 and R3 ধরো একটা প্লেনে আছে, আমরা R2 R3 দিয়ে যে কোনো একটা র্যান্ডম প্লেন বানিয়ে নিতেই পারি। ঠিক আছে, এবার যেই আমি R2 and R3 ক্রস প্রোডাক্ট করব, ক্রস প্রোডাক্ট করার পর ধরো এখানে আমাকে একটা, এটা একটা ধরো নতুন ভেক্টর দিয়েছে, R2 and R3 ক্রস প্রোডাক্ট করে ধরো একটা নতুন ভেক্টর দিয়েছে আর প্রাইম বললাম। এই আর প্রাইমটা সবসময় হচ্ছে R2 এবং R3 যে প্লেনে আছে, ধরো এটা যদি R2 and R3 হয়, এই প্লেনটাতে যদি থাকে, তাহলে আর প্রাইমটা হচ্ছে সবসময় এই R2 and R3 যে প্লেনে আছে তার পারপেন্ডিকুলার। ঠিক আছে, তাহলে এই পারপেন্ডিকুলার ভেক্টরের সঙ্গে কোনো ভেক্টরের ডট প্রোডাক্ট যদি জিরো হয়,
এই আর প্রাইম ভেক্টরের সাথে, এখানে এটা তখন আর প্রাইম, এই আর প্রাইম ভেক্টরটার সঙ্গে কোনো ভেক্টরের যদি ডট প্রোডাক্ট জিরো হয়, তাহলে তুমি কি বলতে পারো? তাহলে তুমি বলতে পারো যে ওই যে অন্য কোনো ভেক্টরটা আর প্রাইমের সঙ্গে যার ডট প্রোডাক্ট জিরো হচ্ছে, তাহলে ওই ভেক্টরটা আর এই ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। এখানে দেখো আর ওয়ানটা, আমি যদি ডট প্রোডাক্ট করি আর প্রাইমের সঙ্গে, যদি আমি দেখাতে পারি আর ওয়ান ডট আর প্রাইম ইকুয়াল টু জিরো, আর ওয়ানটা কি, আর প্রাইমের সঙ্গে 90 ডিগ্রি কোণ করতে হবে। 90 ডিগ্রি যদি কোণ করে, তাহলে দেখো আর প্রাইম যদি আমি এইটাকে যদি বলি, ধরো এরকম আমি একটা পেন নিচ্ছি, এটা যদি আমার আর ওয়ান ভেক্টর হয়, এইটা হচ্ছে আমার কি, আর প্রাইম, আর এই পেনটা ধরো হচ্ছে আমার আর আর ওয়ান ভেক্টর। এই আর ওয়ান যদি এরকম করে আমি রাখি, তাহলে দেখো কি 90 ডিগ্রি কোণ করছে। 90 ডিগ্রি কোণ যদি করে, তাহলে আর প্রাইম এবং আর ওয়ানের মধ্যে ডট প্রোডাক্ট কি, জিরো। তাহলে কি হবে, এই এই আর ওয়ান ভেক্টরটা কি আর টু না আর থ্রি দিয়ে যে প্লেনটা তৈরি করছে সেই প্লেনে থাকতে হবে। তার মানে কি বলা যায়, আর ওয়ান আর টু আর থ্রি তিনটেই একই প্লেনে আছে। তার মানে কি, এরা কো প্লেনার। যদি এটার মধ্যে এই ডট প্রোডাক্টটা আর প্রাইমের সঙ্গে আর ওয়ানের ডট প্রোডাক্ট যদি তোমার জিরো না হয়, তাহলে ডেফিনেটলি এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি নয়। যদি 90 ডিগ্রি কোণ না হয়, তাহলে ডেফিনেটলি আর ওয়ান ভেক্টরটা কি আর টু আর থ্রি যে প্লেনে আছে সেই প্লেনে নেই। তাহলে আমরা কি বলবো, নন কোপ্লেনার। ঠিক আছে, তাহলে আমরা কি বলবো, নন কোপ্লেনার। সো বেসিক্যালি একটা স্কেলার ট্রিপল প্রোডাক্ট থেকে আমরা তিনটা ভেক্টর কোপ্লেনার না নন কোপ্লেনার সেটা দেখাতে পারি। ঠিক আছে, স্কেলার ট্রিপল প্রোডাক্টটা জিরো না নন জিরো সেটা বের করে। বোঝা গেল? এবার যদি কোপ্লেনার হয়, তারপর এবার তুমি প্রুভ করতে পারো যে আমাদের প্রথম অঙ্কটার মতো করে, সেক্ষেত্রে আবার আর ওয়ান আর টু আর থ্রি কোলিনিয়ার কিনা। ঠিক আছে, তাহলে এবার আসা যাক আমাদের এই পার্টিকুলার অঙ্কটাতে। এখানে এইরকম তিনটা ভেক্টর দেওয়া আছে, বলেছে এগুলো কি হবে, এই তিনটা ভেক্টর কোলিনিয়ার না কোপ্লেনার নাকি। তো প্রথমেই আমাদের বের করা যাক, যেটা সব থেকে ইজি, সেটা হচ্ছে এই তিনটে ভেক্টরের স্কেলার প্রোডাক্ট আর ওয়ান ডট আর টু ক্রস আর থ্রি এরকম ভাবে। ঠিক আছে, ঠিক আছে। যখন আমি স্কেলার প্রোডাক্ট বের করছি, দেখো এরকম করে আমি লিখছি, এই ডিটারমিনেন্টটা বের করছি, এই ভেক্টরটা এই ভেক্টরটা এই ভেক্টরটা ডিটারমিনেন্ট বের করছি। ঠিক আছে, ডিটারমিনেন্ট বের করার সাথে সাথে আমি দেখলাম এই ডিটারমিনেন্টটা হচ্ছে নট ইকুয়াল টু জিরো। সো যদি নট ইকুয়াল টু জিরো হয়, তাহলে এটা কখনোই কোপ্লেনার নয়। এই তিনটে ভেক্টর, এই তিনটে ভেক্টর কখনোই কোপ্লেনার নয়। কোপ্লেনার না হলে তো কোলিনিয়ার হওয়ার প্রশ্নই ওঠে না, রাইট? সো এই পার্টিকুলার প্রশ্নের উত্তর হচ্ছে তাহলে আহ, আচ্ছা, এইটা আমার মনে হয় এইটা একটু টাইপও আছে এটা। সো দিস আর নট অ্যাকচুয়ালি কোপ্লেনার। ওকে, সো বেসিক্যালি দেয়ার শুড বি অপশন অ্যাকচুয়ালি, হোল্ড অন সেকেন্ড, দেয়ার শুড বি অপশন নন কোপ্লেনার। এই অপশনটা অ্যাকচুয়ালি নন কোপ্লেনার হওয়া উচিত ছিল। দেয়ার কুড বি টাইপো। ওকে, okay, so basically this is the conclusion, not coplanar. Clear? Okay, very good. আচ্ছা, এবার আসা যাক পরের প্রশ্নে। প্রশ্ন নম্বর 4। প্রশ্ন নম্বর 4-এ কি বলেছে, দ্য পয়েন্ট উইথ পজিশন ভেক্টর 63 জে মাই কমা 40 মাইনাস 8 জে ল্যামডা আই ক্যাপ মাইনাস 52 জে ক্যাপ আর কোলিনিয়ার ইফ ল্যামডা satisfies our any of these four option, one of these four option, right? ওকে, তো বলেছে এরকম তিনটা ভেক্টর দেওয়া আছে, যদি তিনটা ভেক্টর কোলিনিয়ার হয়, তাহলে হচ্ছে ল্যামডার ভ্যালুটা কি হবে। ঠিক আছে, সেটা হচ্ছে করতে বলেছে। আচ্ছা, ওকে, এটা এখানে কোলিনিয়ারটা আমরা একটু অন্য অ্যাপ্রোচে করার চেষ্টা করব, প্রথম অঙ্কটার মতো করে নয়। প্রথম অঙ্কটাতে আমরা একভাবে করেছি, এটাতে একটু আলাদাভাবে করার চেষ্টা করব। কোথায় গেল, হ্যাঁ, আচ্ছা দেখো, আমরা এখানে দুটো অ্যাপ্রোচ দেখাচ্ছি। ধরো পি ওয়ান অ্যান্ড পি টু, ধরো দুটো ভেক্টর।
এখানে লিখেছি আমি অঙ্কটা করার জন্য। ধরো P1 একটা ভেক্টর ax I ক্যাপ ay j ক্যাপ প্লাস az k ক্যাপ, এন্ড P2 আর একটা ভেক্টর bx I ক্যাপ by j ক্যাপ প্লাস bz k ক্যাপ। এবার P1 এন্ড P2 যদি কোলিনিয়ার হতে হয় তাহলে এরা প্যারালাল হবে। যদি হয় এরকম দুটো ভেক্টর যদি প্যারালাল হয়, সেক্ষেত্রে তুমি সবসময় লিখতে পারো P1 ভেক্টর ডিভাইডেড বাই P2 ভেক্টর ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট আলফা। ঠিক আছে, অর্থাৎ P1 ইকুয়াল টু আলফা ইন্টু P2 হবে। আলফা কুড বি এনি নাম্বার, any number. It could be positive number, it could be negative number, it could be fraction, it could be integer, anything, any number, any real number. ওকে, ওকে। এইবার যদি এই P1 বাই P2 ইকুয়াল টু আলফা হয়, তাহলে আমরা প্রত্যেকটা কোইফিসিয়েন্ট, এই P1 ভেক্টর এবং P2 ভেক্টরের প্রত্যেকটা কোইফিসিয়েন্টের রেশিও উইল অলসো বি ইকুয়াল টু আলফা। অর্থাৎ ax বাই bx ইকুয়াল টু আলফা, ay বাই by ইকুয়াল টু আলফা, az বাই bz ইকুয়াল টু আলফা। ঠিক আছে। আচ্ছা, এই অ্যাপ্রোচটা তখনই ভ্যালিড, এই যখন দুটো ভেক্টর P1 বাই P2 ইকুয়াল টু আলফা, তখনই আমরা লিখতে পারি যখন P1 এবং P2 একই অরিজিন থেকে শুরু হয়েছে। ধরো ও বিন্দু থেকে P1 এইদিকে যাচ্ছে, ও বিন্দু থেকেই আবার কি আর একটা P2 ভেক্টর এটা আছে, যদি একই অরিজিন থেকে শুরু হয়। যদি দুটোর অরিজিন আলাদা হয় তাহলে আমরা ডিরেক্টলি এটা লিখতে পারি না। ঠিক আছে, ওকে। আচ্ছা, আর একটা অ্যাপ্রোচ কি হতে পারে, আর একটা অ্যাপ্রোচ হতে পারে আমি যদি দেখাতে পারি P1 ক্রস P2 ইকুয়াল ইকুয়াল টু জিরো, দেন P1 and P2 কি কোলিনিয়ার হতে হবে, কারণ ওদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কি 0 ডিগ্রি, সমান্তরাল। রাইট। তো আমরা এই অঙ্কটার ক্ষেত্রে এই সেকেন্ড অ্যাপ্রোচটা অ্যাপ্লাই করব। ঠিক আছে, সেকেন্ড অ্যাপ্রোচটা অ্যাপ্লাই করব। ধরা যাক আমাদের এখানে তিনটা ভেক্টর দেওয়া আছে, এই একটা, এই একটা, এই একটা। একটার নাম দিলাম এ ভেক্টর, এটার নাম দিলাম ধরো স্মল বি ভেক্টর, এটার নাম দিলাম স্মল সি ভেক্টর। ঠিক আছে, তো এখানে আমরা করেছি দেখো। অ্যাগেইন আমরা হচ্ছে প্রথম অঙ্কটার আইডিয়া ইউজ করছি। ঠিক আছে, এরকম করে ওই ধরো একটা অরিজিন থেকে এরকম ও বিন্দু থেকে এই একটা ভেক্টর এ ভেক্টর, এই একটা ভেক্টর বি ভেক্টর, এই একটা ভেক্টর সি ভেক্টর। ঠিক আছে, এইবার আমরা কি করছি, আচ্ছা আমরা এখানে ফার্স্ট অ্যাপ্রোচ ইউজ করেছি, সেকেন্ড অ্যাপ্রোচ দিয়েও তোমরা করতে পারো। আহ, এবার কি করছি, এবার করছি হচ্ছে বেসিক্যালি ফার্স্ট অ্যাপ্রোচে কি P1 বাই P2 ইকুয়াল টু কি আলফা। সো প্রত্যেকটা ভেক্টরের কি মানে কোএফিসিয়েন্টের রেশিও উইল অলসো বি ইকুয়াল টু আলফা। রাইট। বা আমরা লিখতে পারি ax বাই bx ইকুয়াল টু ay বাই by, অথবা ay বাই by ইকুয়াল টু az বাই bz, অথবা কি ax bx ইকুয়াল টু az বাই bz। তো আমরা এই রিলেশনটা ইউজ করব, করে আমরা দেখাতে পারি যে এক্ষেত্রে এই অঙ্কটার ক্ষেত্রে ল্যামডা উইল বি ইকুয়াল টু -40। এটা তোমরা করবে। ঠিক আছে। আচ্ছা, সেম অঙ্কটা আবার এই সেকেন্ড অ্যাপ্রোচ দিয়ে করবে, যেটা সিমিলার টু দ্য ফার্স্ট প্রবলেম। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার আসা যাক নেক্সট প্রবলেমে। তাহলে নেক্সট প্রবলেমটা বলেছে ইফ a ইকুয়াল টু 2i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস k ক্যাপ and b ইকুয়াল টু i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস k ক্যাপ আর ইউনিট ভেক্টরস and is coplanar, if c and a are perpendicular then the vector c is কত। কি বলেছে, বলেছে যে এ এবং বি দুটো ভেক্টর দেওয়া আছে যেগুলো ইউনিট ভেক্টর, তো এর ম্যাগনিটিউড 1 হতে হবে। ঠিক আছে, বা এটাকে আমরা নর্মালাইজ করতে পারি, এ ক্যাপ এবং বি ক্যাপ বের করতে পারি। আই গেস মড অফ এ মড অফ বি প্রবাবলি নট ইকুয়াল টু 1। ইয়েস, যখন 4 6, নো, মড অফ এ মড অফ বি আর নট ইকুয়াল টু 1। ওকে, তো এটা ইউনিট ভেক্টর বের করতে পারো। যাই হোক, তো এইটা না বের করলেও চলবে, দিস ইজ নট ইম্পর্টেন্ট। ওকে, এবার বলেছে এ এবং বি হচ্ছে কোপ্লেনার। এবার একটা নতুন একটা ভেক্টর সি ভেক্টর আছে যেটা হচ্ছে এ ভেক্টরের সঙ্গে হচ্ছে পারপেন্ডিকুলার।
দেন ভেক্টর সিটা কি হবে। দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটা তোমরা যদি বুঝে করতে পারো, দেন ইউ ক্যান সলভ মেনি আদার ডিফারেন্ট কাইন্ড অফ প্রবলেম বেসড অন দ্য এক্সপিরিয়েন্স while doing or while solving this question 5। আচ্ছা, ধরো আমরা একটা ছবি আঁকি এখানে এটা, ঠিক আছে। ধরো এইটাকে আমি নাম দিলাম এ ভেক্টর, এটাকে আমি নাম দিলাম বি ভেক্টর, ঠিক আছে। কি বলেছে, যে এ এবং বি কোপ্লেনার, দুটো ভেক্টর সবসময় একটা প্লেনে থাকে, কোপ্লেনার হয় যদি শুধুমাত্র দুটো ভেক্টর হয়, কারণ দুটো ভেক্টর যদি আমি যে কোনো প্লেন আঁকতে পারি, কিন্তু তিনটে ভেক্টর হলে নট নেসেসারি তারা সবসময় কোপ্লেনার হতে হবে, ঠিক আছে, কিন্তু দুটো ভেক্টর অলওয়েজ উইল বি কোপ্লেনার। আচ্ছা, এদের কোপ্লেনার, এ এবং বি ভেক্টর কোপ্লেনার, একই প্লেনে আছে, ধরো এই খাতার পেজটার উপরে যে প্লেনটা সেই প্লেনে আছে। এবার বলেছে সি একটা নতুন ভেক্টর, যে ভেক্টরটা হচ্ছে এ ভেক্টরের সঙ্গে 90 ডিগ্রি কোণ করেছে, পারপেন্ডিকুলার। অর্থাৎ আমি ধরে নিই, ধরো এইটা একটা এরকম একটা সি ভেক্টর হতে পারে, যেটা এ ভেক্টরের সঙ্গে কি 90 ডিগ্রি কোণ করছে, পারপেন্ডিকুলার। বা আমি এই ডিরেকশনেও লিখতে পারি, যে কোনো ডিরেকশনে হতে পারে, রাইট। মোদ্দা কথা হচ্ছে 90 ডিগ্রি কিনা। আচ্ছা, ধরো আমি এরকম করে একটা আঁকলাম, এটা হচ্ছে সি ভেক্টর, ঠিক আছে। এবার বলেছে তাহলে, এবং সি ভেক্টরটা হচ্ছে ওই একই প্লেনের উপর আছে, রাইট। সি ভেক্টরটা হচ্ছে ওই একই এ বি যে প্লেনে আছে সেই প্লেন, অর্থাৎ এ বি সি তিনটাই হচ্ছে কোপ্লেনার এখানে। কিন্তু সি ভেক্টরটা এ ভেক্টরের সঙ্গে 90 ডিগ্রি কোণ করেছে, সো সি ভেক্টরটা কত হবে যদি এ অ্যান্ড বি দেওয়া থাকে, ঠিক আছে। আচ্ছা, এটা বের করতে গেলে আমরা কিভাবে করব। সো বেসিক্যালি দেখো, এ সি ভেক্টর যদি এ বি প্লেনে থাকে, এ এবং বি ভেক্টর যে প্লেনে আছে সেই ভেক্টরে থাকে, তাহলে আমি সবসময় সি ভেক্টরকে আমি লিখতে পারি সাম কনস্ট্যান্ট ইন্টু এ ভেক্টর প্লাস সাম কনস্ট্যান্ট কিউ ইন্টু বি ভেক্টর। অর্থাৎ সি ভেক্টরকে আমি সবসময় এ ভেক্টর এবং বি ভেক্টরের সুপারপজিশন আকারে লিখতে পারি, ঠিক আছে, সবসময় আমি লিখতে পারি। ক্লিয়ার? ওকে। যদি এবার লিখতে পারি, এবার যদি আমি দেখাতে পারি সি ভেক্টর ডট এ ভেক্টর ইকুয়াল টু জিরো, এই কন্ডিশনটা থেকে, এই কন্ডিশনটা আমাদের দেওয়া, রাইট, এই প্রশ্নে। তার কারণ কি বলেছে, সি ভেক্টর পারপেন্ডিকুলার টু কি এ ভেক্টর, তাহলে সি ডট এ, অর্থাৎ সি এবং এর মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি, সি ডট এ কি হবে, মড অফ সি ইন্টু মড অফ এ কস 90 ডিগ্রি, রাইট। মড অফ সি মড অফ এ কস 90 ডিগ্রি, যেহেতু সি এবং এ এর কি পারপেন্ডিকুলার, তাহলে কস 90 কি জিরো, সো দিস হ্যাজ টু বি ইকুয়াল টু জিরো, সি ডট এ ইকুয়াল টু জিরো। এ এবং বি দেওয়া আছে, আমি সেখান থেকে সি বের করছি পি ইন্টু এ প্লাস কিউ ইন্টু বি ভেক্টর, সি ডট এ ইকুয়াল টু জিরো। আমার শুধু এখানে অজানা কি জিনিস, সি ভেক্টর বের করতে গেলে আমাদের পি এবং কিউ অজানা, তাহলে আমি এই রিলেশনটা থেকে খুব ইজিলি আমি কি পি এন্ড কিউ বের করতে পারি, রাইট। সেটাই আমরা এই অঙ্কটাতে করেছি, দেখো সি ভেক্টরটাকে পি এ প্লাস কিউ বি আকারে লিখছি, সো পি এন্ড কিউ এটা কি সেটা বের করেছি, করে হচ্ছে আমরা সি ডট এ থেকে হচ্ছে একটা কন্ডিশন বের করেছি, যেখানে কিউ ইকুয়াল টু -2p হবে, ঠিক আছে। এবার কিউটা হচ্ছে এবার এই পি এন্ড কিউ এর ভ্যালু আমরা এখানে বসাচ্ছি সি ভেক্টরে, বসিয়ে আমরা পাচ্ছি কি এরকম একটা ভেক্টর 3p ইন্টু মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, ঠিক আছে। এবার এবার সি ভেক্টরকে যদি ইউনিট ভেক্টর হতে হয়, তাহলে কি মড অফ সি ইকুয়াল টু 1 হতে হবে, রাইট। এবার আমরা কি ইউজ করছি, মড অফ সি ইকুয়াল টু 1 এই কন্ডিশনটা, কারণ সি ভেক্টর ইজ এ ইউনিট ভেক্টর অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন। তাহলে সেই কন্ডিশন থেকে আমরা কি 3p এর ভ্যালু আমরা বের করতে পারি, এন্ড দ্যাট হ্যাজ টু বি 1/√2। সো দ্য অপশন বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার এই ক্ষেত্রে। আচ্ছা, সেম অঙ্কটা আমরা আরো একভাবে করতে পারি, দের ইজ অ্যানাদার স্মার্টার ওয়ে। ওকে, সো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ফলোইং, সেটা তোমরা একটু আমি বলে দিচ্ছি, দেখো এ এবং বি কি বলা আছে, একই একই প্লেনে আছে,
রাইট? এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর। তাহলে এ ক্রস বি যদি আমি করি, এ ক্রস বি যদি করি, তাহলে এ ক্রস বি হচ্ছে আমাকে একটা নতুন ভেক্টর দেবে, যে ভেক্টরটা হচ্ছে এ বি যে প্লেনে আছে সেই প্লেনের কি পারপেন্ডিকুলার হতে হবে। যদি এ বি এই প্লেনে থাকে, এ ক্রস বিটা হবে এই প্লেনে। রাইট? তাই তো? এই প্লেনের, যদি এই প্লেনে অর্থাৎ এই ভেক্টরটা, ধরো এটার নাম যদি আমি দেই কিছু একটা, লেটস সে নাম দিলাম আর প্রাইম, or let's say r equal to a cross b। ঠিক আছে? রাইট? এবার আর ভেক্টরের সাথে যদি আমি এ ভেক্টরের ক্রস প্রোডাক্ট করি, আর ক্রস এ যদি আমি বের করি, তাহলে আমি একটা নতুন ভেক্টর পাবো। লেটস সে সেই ভেক্টরটার নাম দিলাম আমরা এল ভেক্টর। এল ভেক্টরটা সবসময় কি এ ভেক্টরের পারপেন্ডিকুলার হওয়া উচিত। রাইট? কারণ আর ক্রস এ করে যে এল ভেক্টরটা তৈরি হলো, সেই এল ভেক্টরটা আর এবং এ যে প্লেনে আছে, এই এ হচ্ছে এই প্লেনে, আর হচ্ছে এই লম্ব বরাবর, তাহলে আর এবং এ কি এই প্লেনটা, এই প্লেনটা। রাইট? আর এ হচ্ছে এই প্লেনে, আর ক্রস এ হচ্ছে কি তাহলে এই যে প্লেনটা আছে এর পারপেন্ডিকুলার, অর্থাৎ এ ভেক্টরের পারপেন্ডিকুলার হতে হবে। এবং এটা কি এ এবং বি যে যে প্লেনে আছে সেই প্লেনে থাকতে হবে এল ভেক্টরটাকে। সো এল ভেক্টরটা এ ভেক্টরের সঙ্গে পারপেন্ডিকুলার হতে হবে এবং এ এবং বি ভেক্টর যে প্লেনে আছে সেই প্লেনে থাকতে হবে। ঠিক আছে? তাহলে ডেফিনেটলি আমার যে এই নতুন যে সি ভেক্টরটা, যেটা এ ভেক্টরের সঙ্গে পারপেন্ডিকুলার এবং এ বি প্লেনে থাকবে, সেটা ডেফিনেটলি হ্যাজ টু বি প্রপোর্শনাল উইথ দিস ভেক্টর এল ভেক্টর। তো সি হ্যাজ টু বি প্রপোর্শনাল টু এল ভেক্টর। ঠিক আছে? এবং সি ভেক্টর ইজ এ কি ইউনিট ভেক্টর। তাহলে আমি ধরো এল ভেক্টরটা যদি বের করি এবং বের করে যদি আমি তার ইউনিট ভেক্টর বের করি, দ্যাট হ্যাজ টু বি দ্য সি ভেক্টর অনলি অপশন। রাইট? তো সেটাই হচ্ছে নেক্সট আর একটা অ্যাপ্রোচে করা আছে, তো সেটা দেখবে। ক্লিয়ার? ওকে। দেখো আমি এক একটা অঙ্ক এক এক ধরনের করে বোঝানোর চেষ্টা করছি, বা আবার কোনো কোনো অঙ্ক মাল্টিপল ওয়েতে বোঝানোর চেষ্টা করছি। তার কারণে এই সবগুলো টেকনিক, এই যে সবগুলো পদ্ধতিগুলো যে আমরা যেগুলো আমরা করছি, এটা যদি তোমরা বুঝতে ভালো করে একবার ইউজ টু হতে পারো, দেন বাকি রেস্ট অফ দা কোশ্চেন ইজ ভেরি ইজি। খুব ইজিলি তোমরা করতে পারবে। তো সেটাই হচ্ছে টার্গেট। ওকে? ওকে। আচ্ছা, এবার আসা যাক নেক্সট প্রবলেমে। নেক্সট প্রবলেমটা বলেছে, if a vector mod of a equal to 3, mod of b equal to 2, a dot b equal to 3 হয়, দেন mod of a cross b equal to কত। অর্থাৎ এ এবং বি ভেক্টরের ক্রস প্রোডাক্ট, তার ম্যাগনিটিউড মড ভ্যালু কত সেটা বের করতে বলেছে। ঠিক আছে? এ ক্রস বি এর মড ভ্যালু কত সেটা বের করতে বলেছে, ম্যাগনিটিউড কত। ঠিক আছে? আচ্ছা, তোমরা কি জানো এ ক্রস বি মড ভ্যালু কি হয়? মড অফ এ ভেক্টর, মড অফ বি ভেক্টর ইন্টু সাইন থিটা, এ এবং বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি থিটা হয়। আবার কি জানো তোমরা, এ ডট বি, এ ডট বি ইকুয়াল টু তোমরা জানো মড অফ এ মড অফ বি ইন্টু কস থিটা। রাইট? তো আমাকে মড অফ এ ক্রস বি বের করার জন্য কোন জিনিসটা অজানা? মড এ দেওয়া আছে, মড বি দেওয়া আছে, কোন জিনিসটা অজানা? শুধু আমার সাইন থিটাটা অজানা, বা থিটাটাও অজানা, সেটা বের করলেই হলো। ঠিক আছে? তাহলে আমি ধরো এই রিলেশনটা ইউজ করছি, এ ডট বি ইকুয়াল টু মড এ মড বি কস থিটা।
মড এ মড বির ভ্যালু জানা আছে, এ ডট বি এর ভ্যালুও দেওয়া আছে, তো এখান থেকে আমি কি কস থিটা বের করতে পারবো। কস থিটা যদি আমি বের করতে পারি, আমি খুব ইজিলি সাইন থিটা বের করতে পারি। ঠিক আছে, দেন এবার কি, আমি এ ক্রস বি হচ্ছে মড অফ এ ক্রস বি ইকুয়াল টু হচ্ছে মড এ মড বি সাইন থিটা, সেখানে আমি বসিয়ে দিলাম সাইন থিটা বলো অঙ্ক টান, ভেক্টর অ্যাঙ্গেল এর অঙ্ক এটা। আচ্ছা, সেম অঙ্কটা আরো একটা নতুন ভাবে করা যায়। দেখো, দিস ইজ মাচ ইজিয়ার, ইভেন তোমাকে থিটা কস থিটা সাইন থিটাও বের করতে হবে না। দেখো, মড অফ এ ক্রস বি তার স্কোয়ার প্লাস এ ডট বি তার স্কোয়ার ইকুয়াল টু হয় মড স্কোয়ার ইন্টু মড বি স্কোয়ার। ঠিক আছে, এটা প্রুফ করবে তোমরা, খুবই ইজি এটা প্রুফ করা। ঠিক আছে, এবং এটা মনে রাখবে, এটা একটা আইডেন্টিটি আকারে তোমরা মনে রাখতে পারো, এবং এটা প্রুফ করা খুব ইজি। মড অফ এ ক্রস বি বের করবে, এ ডট বি বের করবে, তার ক্রস তার স্কোয়ার করে যোগ করবে, দেখবে এটাই আসে। ঠিক আছে, দেখো আমি বলেই দিচ্ছি। দেখো এটা কি ছিল, এ ক্রস বি, মড অফ এ ক্রস বি দিস, এটা স্কোয়ার করো কি হয় মড স্কোয়ার মড বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এ ডট বি তার স্কোয়ার করো কি হয় মড স্কোয়ার মড বি স্কোয়ার কস স্কোয়ার থিটা। এবার এই দুটোকে যোগ করো, স্কোয়ার মড স্কোয়ার মড বি স্কোয়ার কি কমন যায়, কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা। তাহলে দিস ইজ স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কি এ স্কোয়ার মড স্কোয়ার ইন্টু মড বি স্কোয়ার। সো দিস ইজ দ্য আইডেন্টিটি। ঠিক আছে, এইবার দেখো তোমাকে এ ডট বি দেওয়া ছিল প্রশ্নে, এ মড এ দেওয়া আছে মড বি দেওয়া আছে, সো এ ক্রস বি ইউ ক্যান ইজিলি ফাইন্ড ইট আউট, রাইট। যেহেতু ম্যাগনিটিউড স্কোয়ার রুট, এই যে স্কোয়ার রুট যখন আমি করি, সো ইট কুড বি প্লাস মাইনাস 27, রাইট। কিন্তু যেহেতু এটা ম্যাগনিটিউড, আমরা একটা দৈর্ঘ্য বোঝাচ্ছি, দৈর্ঘ্য তো নেগেটিভ হতে পারে না, সো দ্য আনসার ইজ অলওয়েজ +1। ঠিক আছে, ওকে, খুব ইজি অঙ্ক, বাট ভেরি ইনফরমেটিভ, যেটা তোমাদের নেক্সট এইরকম ভেক্টর ডট প্রোডাক্টের বা অ্যাঙ্গেল রিলেটেড যে কোনো অঙ্ক করতে খুবই খুবই হেল্প করবে। এবং তোমরা আমাদের যখন সলিউশন ম্যানুয়ালটা চেক করবে, দেখবে এই ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্টের উপর বের করে, অ্যাঙ্গেলের উপর বেস করে প্রচুর সেট অফ অঙ্ক করা আছে, হয়তো একটু আলাদা কিন্তু কনসেপ্টটা সেম। ঠিক আছে, ওকে, চলো এবার নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7, এটা যদিও 2016-এর এসএসসি পরীক্ষায় এসেছে, আহ, আমি যেখান থেকে পিক করেছি কোশ্চেনটা সেখানে লেখা ছিল। আচ্ছা, কি বলেছে, এ মাই মড অফ এ মাইনাস বি, দেখো, ইকুয়াল টু মড অফ এ প্লাস বি। কি বলেছে, মড অফ এ মাইনাস বি অর্থাৎ এ এবং বি ভেক্টরের বিয়োগফলের ম্যাগনিটিউড বা মড ভ্যালু ইকুয়াল টু এ এবং বি ভেক্টরের যোগফলের ম্যাগনিটিউডের সমান, তাহলে এ এবং বি ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত। ওইটা ছিল ক্রস প্রোডাক্ট ডট প্রোডাক্টের আগের অঙ্কটা, এটা এবার যোগ বিয়োগের ক্ষেত্রে। ঠিক আছে, আচ্ছা দেখো, যদি এটা সেম হয়, আমরা প্রথমে কাজ করি, যদি এটা সেম হয় দেন আমরা বোথ সাইডে আমরা স্কোয়ার করে দিই। ঠিক আছে, বোথ সাইডে আমরা স্কোয়ার করে দিই, স্কোয়ার করে দিই। আচ্ছা, এ মাইনাস বি আমরা কি লিখতে পারি, মড স্কোয়ার প্লাস মড স্কোয়ার মাইনাস 2 এ ডট বি, এটা কিন্তু শুধু এ বি লেখা যায় না, এ ডট বি লিখতে হয়। ঠিক আছে, সো এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, যদি শুধু এটা এ বি লিখে দাও তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে, আর এইটাকে কি লেখা যায়, এটাকে লেখা যায় মড স্কোয়ার প্লাস মড বি স্কোয়ার ইন্টু, সরি, +2 এ ডট বি, রাইট। আমি জানি না তোমাদের মনে আছে কি না, আমি এখানে একটু লিখি তোমাদের সুবিধার্থে। এ প্লাস বি ভেক্টর ইকুয়াল টু যদি সি ভেক্টর হয়, ঠিক আছে, তাহলে সি ভেক্টরের মানের স্কোয়ার সমান সমান তোমরা কি লেখো, মড এ স্কোয়ার যোগ মড বি স্কোয়ার যোগ 2 মড এ মড বি কস থিটা লেখো, তাই না? তাই তো, দেখো, এইটুক জায়গাকে আবার আমরা কি লিখতে পারি, এ ভেক্টর ডট বি ভেক্টর, তাই না? কারণ এইটাই সমান সমান তো কি মড এ মড বি কস থিটা।
তাই না? যদি এটা মাইনাস হতো, প্লাসের জায়গায় যদি এটা মাইনাস হতো, তাহলে এই জায়গাটা কি মাইনাস হয়ে যেত, রাইট? তো সেটাই অ্যাকচুয়ালি সেই এই জিনিসটাই এখানে ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, করে কি তুমি এ ডট বি পেয়ে গেলে। এ ডট বি জিরো, যদি এ ডট বি জিরো হয় কি, এ মড এ ডট বি কি, যদি জিরো হয় তাহলে কি কস থিটা কত হওয়া উচিত, থিটা, রাইট? বা পাই বাই টু রেডিয়ান। সো দ্য অপশন ইজ বি, ইউ নো দ্য আনসার নাও। ওকে, ভেরি গুড। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলেছে এ ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার টু টু ভেক্টরস আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস টু জে ক্যাপ মাইনাস থ্রি কে ক্যাপ ইজ হোয়াট। কি বলেছে, একটা ইউনিট ভেক্টর বের করো যে ভেক্টরটা হচ্ছে পারপেন্ডিকুলার টু টু ভেক্টরস, এই দুটো ভেক্টরের পারপেন্ডিকুলার। ঠিক আছে, এই দুটো ভেক্টরের পারপেন্ডিকুলার একটা ভেক্টর বের একটা ইউনিট ভেক্টর বের করো। তাহলে তুমি কি করবে, তুমি তুমি কি জানো, যদি দুটো ভেক্টর হয় এ ভেক্টর এবং বি ভেক্টর, এবং এদের ক্রস প্রোডাক্ট যদি বের করি আমি একটা নতুন ভেক্টর পাই, দিস ইজ প্রপোর্শনাল টু অ্যানাদার ভেক্টর সি, রাইট? যেখানে সি সমান সমান, সি এর মান সমান সমান কি হয়, মড অফ এ মড অফ বি ইন্টু এ বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেলের সাইন। তাই না? এই সি ভেক্টর দিক কোন দিকে হয়, সি ভেক্টর দিক হচ্ছে কি এ এবং বি যে প্লেনে থাকে সেই প্লেনের কি পারপেন্ডিকুলার, রাইট? তাহলে সি ভেক্টর যদি এ বি যে প্লেনে আছে তার পারপেন্ডিকুলার হয়, তাহলে সি ভেক্টর ইন্ডিভিজুয়ালি এ ভেক্টরের সঙ্গেও পারপেন্ডিকুলার, বি ভেক্টরের সঙ্গেও পারপেন্ডিকুলার, তাই না? তাহলে সি ভেক্টর এ ভেক্টরের সঙ্গেও পারপেন্ডিকুলার, বি ভেক্টরের সঙ্গেও পারপেন্ডিকুলার। তাহলে তুমি কি এ এবং বি ভেক্টর ক্রস প্রোডাক্ট করে মান বের করো, একটা নতুন ভেক্টর সি বের করো, সি ভেক্টরকে তার ম্যাগনিটিউড দিয়ে ভাগ করো, তাহলে কি ইউনিট ভেক্টর বেরিয়ে যাবে। তাহলে যদি সি ভেক্টর বরাবর ইউনিট ভেক্টর যদি সি ক্যাপ হয়, তাহলে আমি এটাকে কি লিখতে পারি, মড অফ সি ভেক্টর, সরি, সি ভেক্টর ডিভাইডেড বাই কি মড অফ সি ভেক্টর, এরকম লেখা যায়, রাইট? তাহলে কি করব, আমরা যে এই দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট করব, করে যে নতুন ভেক্টরটা পাবো সেটা হচ্ছে আমাদের সি। সেই ভেক্টরটা যদি সি হয়, সেই ভেক্টরকে এই সি ভেক্টরকে আবার তার মান দিয়ে যদি ভাগ করি, তাহলে আমি একটা ইউনিট ভেক্টর পাবো সি ক্যাপ, যেটা হচ্ছে এ এবং বি দুটোর সাথে কি পারপেন্ডিকুলার হবে, তাই তো? তো সেটাই করা হচ্ছে। এবার ক্রস প্রোডাক্ট কি তোমরা ইজিলি হচ্ছে ডিটারমিনেন্ট আকারে বের করতে পারো, যেটা তোমরা জানো। পরে হচ্ছে এখানে আমি এ বি ধরেছি, এবার এরা হচ্ছে এই ভেক্টরটা, এই অঙ্কটাতে এটাকে ইউ এটাকে ভি ভেক্টর ধরা আছে। ওকে, তো করে হচ্ছে ইভেনচুয়ালি তুমি একটা ভেক্টর পেয়েছো, সি ভেক্টর তোমার ধরো এটা, এই ভেক্টরকে তার ম্যাগনিটিউড দিয়ে ভাগ করো, এই ভেক্টরের ম্যাগনিটিউড কি কিভাবে বের করে, মড অফ দিস স্কোয়ার রুট অফ আই ক্যাপের সহগ স্কোয়ার প্লাস জে ক্যাপের সহগ তার স্কোয়ার প্লাস কে ক্যাপের সহগ তার স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার 35। সো নাও এই ভেক্টরটাকে যদি আমি স্কোয়ার রুট ওভার 35 দিয়ে ডিভাইড করি, তাহলে কি আমার সি ভেক্টর থেকে আমি সি ক্যাপ পেয়ে গেলাম, বা সি হ্যাট ইউনিট ভেক্টর পেয়ে গেছি। তো কারেক্ট অপশন ইন দিস পার্টিকুলার প্রবলেম উইল বি দ্য বি। ক্লিয়ার দ্য মেথড। দুটো জিনিস এখানে ইম্পর্টেন্ট, যে জিনিসগুলো আমরা আগেও আলোচনা করেছি আরেকবার আমি রিমাইন্ড করিয়ে দিই তোমাদেরকে। দুটো ভেক্টর ক্রস প্রোডাক্ট করে যে তৃতীয় ভেক্টরটা তৈরি হয়, তৃতীয় ভেক্টরটা সবসময় যে দুটো ভেক্টরকে ক্রস প্রোডাক্ট করে বানিয়েছি সেই দুটো ভেক্টর যে সমতলে আছে সেই সমতলের সঙ্গে পারপেন্ডিকুলার ডিরেকশনে থাকে, অর্থাৎ ওই দুটো ভেক্টরের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে আছে। ঠিক আছে, আচ্ছা। আর কোনো ভেক্টরকে ইউনিট ভেক্টর বের করা মানে কি, সেই ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করা। যেমন সি ভেক্টর ইউনিট ভেক্টর যদি আমরা সি ক্যাপ বলি, তাহলে আমরা কি করব, সি ভেক্টরকে তার মান দিয়ে বা ম্যাগনিটিউড দিয়ে আমরা ভাগ করবো, মড অফ সি দিয়ে আমরা ভাগ করব। ঠিক আছে, ক্লিয়ার, ভেরি গুড। তো তোমাকে কোনো একটা অঙ্ক দিয়ে যদি বলে যায় ইউনিট ভেক্টর বের করো, তো তোমাকে কি করতে হবে, সেই ভেক্টরটার হচ্ছে মান বের করতে হবে, তারপর সেই ভেক্টরটাকে মান দিয়ে ভাগ করে দিতে হবে। মান কি একটা স্কেলার রাশি, তাই তো? ভেরি গুড। এবার আসা যাক নেক্সট প্রবলেমে।
নেক্সট প্রবলেম কি বলেছে, দ্য ভ্যালু অফ এ ডট বি প্লাস সি ক্রস এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু হোয়াট। ঠিক আছে, এটা আমরা দুটো পদ্ধতি বা তিনটে পদ্ধতিতে সলভ করা হয়েছে খুব ডিটেলসে। ঠিক আছে, একটা হচ্ছে ডিটারমিনেন্ট আকারে আমরা করেছি, একটা বক্স ফাংশন আকারে লিখেছি যেটা অ্যাকচুয়ালি ইভেনচুয়ালি ডিটারমিনেন্টেই, আর একটা খুব স্ট্রেট ফরওয়ার্ড অপশন আছে। তা আগে প্রথমে স্ট্রেট ফরওয়ার্ড অপশনটা আসি। আচ্ছা, স্ট্রেট ফরওয়ার্ড অপশনটা হচ্ছে ওয়ান লাইন অঙ্ক অ্যাকচুয়ালি। তোমাকে বলেছে এই অঙ্কটা করতে, রাইট? এ ডট বি প্লাস সি ক্রস এ প্লাস বি প্লাস সি। প্রথমে হচ্ছে তোমাকে এই কার্লি ব্র্যাকেটের ভিতরেরটা করতে হবে, এটা কি ক্রস প্রোডাক্ট, তাই তো? এ ডট সামথিং দেওয়া থাকলে এটা হচ্ছে কি, এটা স্কেলার, ট্রিপল স্কেলার প্রোডাক্ট। তুমি এটাকে একটা নতুন ভেক্টর নাম দিতে পারো, ধরা গেলো এটা পি ভেক্টর, এটাকে নাম দিতে পারো তুমি কিউ ভেক্টর। তো বেসিক্যালি কি বের করতে বলেছে, এ ডট পি প্লাস পি ক্রস কিউ, রাইট? স্কেলার ট্রিপল প্রোডাক্ট। আচ্ছা দেখো এটা আমরা কিভাবে করছি। এ ভেক্টর কার্লি, এ ডট রেখে কার্লি ব্র্যাকেটের ভিতরে দেখো বি প্লাস সিটাকে আমি কমন নিচ্ছি। না সরি, নট বি প্লাস সি কমন, ভুল বলছি। দেখো এই বি প্লাস সিটা এর সঙ্গে ক্রস প্রোডাক্ট করতে হবে এ প্লাস বি প্লাস সি। এবার এ প্লাস বি প্লাস সি কে আমি দুটো ভাগে ভাগ করছি, এ প্লাস বি প্লাস সি। তাহলে বি প্লাস সি ক্রস অফ এ লেখা যায়, আবার বি প্লাস সি ক্রস অফ বি ক্রস সি লেখা যায়, বি প্লাস সি ক্রস লেখা যায়, তাই তো? এইটা কি সেম সেম ভেক্টরের মধ্যে ক্রস প্রোডাক্ট? সেম ভেক্টরের মধ্যে ক্রস প্রোডাক্ট কি জিরো, বিকজ সেম ভেক্টর, মধ্যবর্তী অ্যাঙ্গেল কি জিরো। সো এই জন্য এটা জিরো এই টার্মটা। সো দিস টার্ম ইজ জিরো। তাহলে পড়ে থাকলো কি, পড়ে থাকলো এ ডট বি প্লাস সি ক্রস এ। আবার দেখো স্কেলার ট্রিপল প্রোডাক্টে যদি কোনো ভেক্টর রিপিট হয় তাহলে সেটা কি ক্রস, সেই স্কেলার ট্রিপল প্রোডাক্টটা কি জিরো হয়, রাইট? তাই তো? ক্লিয়ার? তো দিস ইজ ওয়ান অফ দ্য ইজিয়েস্ট মেথড অফ ডুইং, অফ সলভিং দিস পার্টিকুলার প্রবলেম। আচ্ছা, সেম জিনিসটা আমরা আবার একটু অন্যভাবে করার চেষ্টা করছি। আচ্ছা, প্রথমে হচ্ছে আমরা ডিটারমিনেন্ট আকারে লেখার চেষ্টা করছি। আমরা কি লিখতে পারি, এই যে এ ডট বি প্লাস সি অ্যান্ড বি এ, এ ক্রস এ প্লাস বি প্লাস সি পুরোটাকে আমরা একটা ডিটারমিনেন্ট আকারে লিখতে পারি। প্রথম রোটা হচ্ছে এ ওয়ান ভেক্টর, এ ভেক্টর, এ ভেক্টরের কোএফিসিয়েন্ট গুলো এ ওয়ান এ টু এ থ্রি। দ্বিতীয়টা হচ্ছে বি প্লাস সি ভেক্টরের, দ্বিতীয় রোটা হচ্ছে ডিটারমিনেন্টে বি প্লাস সি ভেক্টরের কোএফিসিয়েন্ট। তৃতীয় রোটা হচ্ছে ডিটারমিনেন্টের হচ্ছে এ, এ প্লাস বি প্লাস সি ভেক্টরের কোএফিসিয়েন্ট দিয়ে লেখা, রাইট? এবার দেখো ডিটারমিনেন্ট আমরা কি যে কোনো দুটো রো যোগ করতে পারি, যোগ করে আমরা একটা নতুন আহ মানে যে কোনো রো বা কলাম আমরা কি যোগ করতে পারি, যোগ করে তাই। আচ্ছা, তাহলে দেখো এখানে আমরা কি করছি, এখানে আমরা কি করছি, দেখো এই যে থার্ড রো থেকে, ডিটারমিনেন্টের থার্ড রো থেকে আমরা সেকেন্ড রো বিয়োগ করছি, বিয়োগ করে আমরা থার্ড রোতেই বসাচ্ছি। অর্থাৎ আর থ্রি প্রাইম ইকুয়াল টু আর থ্রি মাইনাস আর টু করছি। যেই মাত্র আমরা এটা করলাম দেখো তো কি হয়। তাহলে আমাদের এখন নতুন যে ডিটারমিনেন্টটা হলো, প্রথম রোটা এ ভেক্টর, দ্বিতীয় রোটা বি, বি প্লাস সি ভেক্টর, তৃতীয় রোটা আবার কি এ ভেক্টর হয়ে গেছে। তাহলে ডিটারমিনেন্টে যদি দুটো রো বা দুটো কলাম যদি সেম হয় তাহলে কি সেই ডিটারমিনেন্টটা কি জিরো হয়, রাইট? সো এ ডট বি প্লাস সি ক্রস এ প্লাস বি প্লাস সি জিরো। এখান থেকে আমরা ডিটারমিনেন্ট আকারে প্রয়োগ করলাম। সেম জিনিসটা আমরা হচ্ছে ওই বক্স ফাংশন আকারে ভাবতে পারি, রাইট? একটা ডিটারমিনেন্টকে হচ্ছে এরকম বক্স ফাংশন আকারে আমরা ভাবতে পারি, তাই তো? এখানে কি কি হয়েছে, এইটা হচ্ছে আমাদের ওই বক্সটা, রাইট? সো বেসিক্যালি আমাদের বক্স হচ্ছে এটা, এ বি প্লাস সি, আবার হচ্ছে এ প্লাস বি প্লাস সি, রাইট? দিস ইজ ইকুয়াল টু, আমরা কি করতে পারি, এই টার্মটা থেকে বি প্লাস সিটা বিয়োগ দিতে পারি, তাই করেছে এই জায়গায়। পরে তাহলে ইভেনচুয়ালি আমাদের কি দাঁড়ালো, এ বি প্লাস সি এ। সো দিস হ্যাজ টু বি জিরো। ক্লিয়ার?
চলো এবার নেক্সট প্রবলেমটা হচ্ছে কোশ্চেন নাম্বার 10। আচ্ছা, এখানে কি বলেছে, এখানে তোমাকে তিনটা ভেক্টর দেওয়া আছে ইন দ্য ফর্ম অফ কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশন, অর্থাৎ এক্স একটা ভেক্টর যার কোঅর্ডিনেট হচ্ছে 2 - i - 1, 0, ওয়াই আর একটা ভেক্টর যার কোঅর্ডিনেট দেওয়া হচ্ছে 3, 3, 0, জেড আর একটা ভেক্টর যেটা হচ্ছে এক্স এন্ড ওয়াই এর ক্রস প্রোডাক্ট। এবার বলেছে মড এক্স মড ওয়াই মড জেড এর রেশিও বের করো। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এই ধরনের যখন দেওয়া থাকে, ধর অর্থাৎ এখানে যখন তোমাকে বলেছে এরকম একটা এক্স ভেক্টর, তাহলে তুমি কি লিখতে পারো, তুমি অ্যাকচুয়ালি লিখতে পারো 2i - 1j প্লাস 0k, রাইট? সিমিলারলি তুমি লিখতে পারো ওয়াই ভেক্টরটাকে। তাহলে মড অফ এক্স যদি তোমাকে বের করতে হয়, কি হয়, আই ক্যাপের সহগ তার স্কোয়ার প্লাস জে ক্যাপের সহগ তার স্কোয়ার প্লাস কে ক্যাপের সহগ তার স্কোয়ার করে সেটার স্কোয়ার রুট বের করা, করে তুমি মড অফ এক্স বের করতে পারো। সিমিলারলি মড অফ ওয়াই বের করলে, মড অফ জেড কিভাবে বের করবে, তুমি এক্স এবং ওয়াই ক্রস প্রোডাক্ট করবে, তুমি ডিটারমিনেন্ট আকারে লিখতে পারো, এখানে লেখা হয়েছে। ক্রস প্রোডাক্ট করে কি জেড ভেক্টর এটা বেরিয়েছে, মড অফ জেড তাহলে তুমি ইজিলি বের করতে পারো। নাও ইউ ক্যান ইজিলি রাইট ইট ডাউন হোয়াটস দ্য রেশিও অফ দেয়ার ম্যাগনিটিউড। ক্লিয়ার? ভেরি গুড, ইটস ভেরি ইজি ওয়ান। নাও লেটস কাম ব্যাক টু দ্য নেক্সট ওয়ান। আচ্ছা, কোশ্চেন 11, সো দিস উড বি দ্য লাস্ট question which we will solve in this session. ওকে, সো তো এখানে বলেছে ধরো এ বি সি তিনটি নন কোপ্লেনার ভেক্টরস, অর্থাৎ এ বি সি তিনটে একই প্লেনে নেই, একই সমতলে নেই। সেক্ষেত্রে এবার প্রুভ করতে বলেছে এ প্লাস বি, বি প্লাস সি অ্যান্ড সি প্লাস এ আর অলসো নন কোপ্লেনার। অর্থাৎ এ বি সি যদি নন নন কোপ্লেনার হয়, এদের কম্বিনেশন এ প্লাস বি, বি প্লাস সি অ্যান্ড সি প্লাস এ, তিনটা নতুন কম্বিনেশন আমরা বের করেছি, সেই তিনটাও নন কোপ্লেনার হবে, সেটা প্রুভ করতে হবে। কিভাবে প্রুভ করবে? তিনটে ভেক্টর নন কোপ্লেনার হতে গেলে আমাদের কি দেখানো উচিত, আমাদের দেখানো উচিত তাদের ডিটারমিনেন্ট নট ইকুয়াল টু জিরো। তাহলে আমাকে যদি বের করতে হয় এই তিনটে ভেক্টর নন কোপ্লেনার কিনা, তাহলে আমি এর ডিটারমিনেন্ট বের করব। ঠিক আছে, আমরা এখানে বক্স ফাংশন আকারে লিখেছি, এইটাকে আমাদেরকে দেখাতে হবে কি নট ইকুয়াল টু জিরো, রাইট? তো সেটাই আমাদের এখানে করা হয়েছে। তোমরা তোমরা যদি একটু ফলো করো, দেখবে ইভেনচুয়ালি যখন আমরা এটা ডিটারমিনেন্টটা বের করি, করে আমাদের দাঁড়ায় এরকম একটা জিনিস, 2 × a b c। এই তিনটে ভেক্টরের ডিটারমিনেন্ট এ, এই তিনটে ভেক্টরের ডিটারমিনেন্ট বা স্কেলার ট্রিপল প্রোডাক্ট ইকুয়াল টু দিস 2 × a b c, অর্থাৎ এ বি সি এর ডিটারমিনেন্টের প্রপোর্শনাল। আবার এ বি সি যেহেতু কি নন কোপ্লেনার, রাইট? এ বি সি যেহেতু নন কোপ্লেনার, তাহলে কি এটাও এ বি সিও কি নট ইকুয়াল টু জিরো। তাহলে তাদের যে কম্বিনেশন নিয়ে আমরা এ প্লাস বি, বি বি প্লাস সি অ্যান্ড সি প্লাস এর যে আমরা ডিটারমিনেন্ট বের করলাম, সেটাও কি নট ইকুয়াল টু জিরো হতে হবে। সো হেন্স এ প্লাস বি, বি প্লাস সি অ্যান্ড সি প্লাস এ আর অলসো নন কোপ্লেনার, হেন্স প্রুভড। ওকে, ভেরি গুড, সো দ্যাটস অল। তো ওকে, তো আমরা যেটা করলাম, আমরা হচ্ছে টোটাল 11খানা কোশ্চেন সলভ করলাম ডিটেলসে, একটু বুঝে বুঝে আমরা করার চেষ্টা করেছি, এবং কিছু কিছু অঙ্ক আমরা মাল্টিপল ওয়েতে সলভ করার চেষ্টা করেছি। এবার বেসড অন এই যে আন্ডারস্ট্যান্ডিংটা যেটা তোমাদের বিল্ড আপ হলো আর কি, সেটার উপর বেস করে আরো আমরা 80খানা কোশ্চেন এরকম আমরা সলভ করে রেখেছি আর কি, যেগুলো সবগুলো কোশ্চেন ডেফিনেটলি একটা ভিডিওতে নিয়ে আসা খুবই চ্যালেঞ্জিং। শুরুতেই বলছিলাম যে আমরা চেষ্টা করেছি, কিন্তু it's very tough to solve all these 90 questions on a video, on a single video session. তো আমরা আজকে যেটা করলাম যে এরকম একটা 11টা কোশ্চেন আমরা আলোচনা করলাম, একটু ডিটেলসে বুঝে বুঝে করার চেষ্টা করলাম। এই কনসেপ্টগুলোর উপর বেস করে আমরা আরো 80টা কোশ্চেন সলভ করে রেখেছি, যেটা এই ভিডিওর, তোমরা ইউটিউব ভিডিও ডেসক্রিপশন সেকশনে সেই লিঙ্কটা দেওয়া থাকবে। সেই সলিউশন ম্যানুয়ালটার ফুল 90খানা কোশ্চেনের সলিউশন ম্যানুয়াল দেওয়া আছে। তো তোমরা সেটা ডাউনলোড করবে, প্রথমে এই ভিডিওটা দেখবে,
দেখে সবগুলো অঙ্ক বোঝার চেষ্টা করবে, এই 11টা অঙ্ক, এবং নিজে হাতে একবার নিজে 11টা অঙ্ক প্র্যাকটিস করবে। তারপর ওই 90খানা যে কোশ্চেনের যে সলিউশন ম্যানুয়ালটা, যে পিডিএফটা দেওয়া আছে, যেখানে সবগুলো 90টা কোশ্চেনেই সলভ করে দেওয়া আছে, সেটা এবার তোমরা ডাউনলোড করে এক একটা করে অঙ্ক দেখবে এবং নিজে প্র্যাকটিস করবে। ওকে, ইফ ইউ ডু সো, ইফ ইউ ডু সো, আই বিলিভ, আই এম 100% শিওর, you will not let pass any problem in your SSC exam, incoming SSC exam. সে তুমি ম্যাথমেটিক্স ব্যাকগ্রাউন্ডেরই হও, or তুমি ফিজিক্স ব্যাকগ্রাউন্ডেরই হও, you will not let go any question. কিন্তু এই পুরো 90টা কোশ্চেন আমি বলবো ভালো করে দেখে যাবে। তার আগে আমরা যে এই যে 1 ঘন্টা বা 1 ঘন্টা 20 মিনিট ধরে আম, যে এই 11টা কোশ্চেন আমরা আলোচনা করে করে সলভ করলাম, ঠিক আছে, সেটা ভালো করে বারবার দেখবে এবং বোঝার চেষ্টা করবে কি করছি আমরা, কেন করছি। এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে এই 11টা কোশ্চেন থেকে, বা বাকি রেস্ট অফ দা যে 80খানা আরো কোশ্চেন সলিউশন দেওয়া থাকবে আর কি, সেখান থেকে যদি কোনো কোশ্চেন থেকে থাকে তোমাদের, কোথাও কোনো প্রবলেম করতে গিয়ে যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে, বা যদি কোনো টাইপও দেখতে পাও, কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবে। আমরা খুব দ্রুত তোমাদের যে কোনো ডাউট সলভ করার চেষ্টা করব, যেহেতু তোমাদের এক্সাম, আই থিঙ্ক উইদিন ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম ইটস কামিং, রাইট? ওকে গাইস, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। I hope this session of lecture will help you in a very great shape. Thank you, bye bye.